শ্রী রুবেল মহসিন, শ্রী রূপন মগ, শ্রীমতী মৌমিতা দেব। এবারে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে অফারলেটার তুলে দেওয়ার জন্য শ্রী পূরব দেববর্মা, শ্রীমতী সুস্মিতা দাস, শ্রী রণধীর রুদ্রপাল, শ্রী দয়াল দাস, শ্রীমতী মৌসুমী দেব, শ্রীমতী সুস্মিতা চাকমা, শ্রীমতী শিয়ারি জামাতিয়া, শ্রীমতী তানিয়া নন্দী, শ্রী শুভ্রজিৎ দাস, শ্রী শুভম দেবনাথ। এবারে আমি অনুরোধ করব শ্রী পি কে চক্রবর্তী মহোদয়কে অফারলেটার তুলে দেওয়ার জন্য শ্রীমতী ঝুমা বণিক, শ্রীমতী সুদীপা দাস চৌধুরী, শ্রী স্যামুয়েল দেববর্মা, ইসমা চৌধুরী, শ্রী বীরা সিং চাকমা। এবারে অনুরোধ করব শ্রী কিরণ গুপ্তে মহোদয়কে অফারলেটার তুলে দেওয়ার জন্য শ্রী দেবদূত সরকার, শ্রী ইন্টন শুক্ল দাস, শ্রী অরুণাভ সিনহা, শ্রী আমাস মুন্ডা, শ্রী জুয়েল দেবনাথ। আন্তরিক ধন্যবাদ জানাবো সকলকে এবং এবারে বিনম্রভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য।
সবাইকে নমস্কার। আজকে মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে 5B ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। ওনার মূল্যবান বক্তব্য আমরা এখানে শুনেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, বিশেষ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে স্বাগত ভাষণ যিনি রেখেছেন পিডব্লিউডির যিনি সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে মহোদয়, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি আইসিএ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে। তাছাড়া এখানে যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা চিফ ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত আছেন এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এবং এখানে যারা আজকে অফার নিতে এসছেন তাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত এবং যারা অফার নিতে এসছেন সমস্ত ইঞ্জিনিয়াররা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই যে অনুষ্ঠানে আসার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন। সবাই হয়তোবা বক্তৃতা শোনার জন্য ততটা মনোযোগ নেই, কারণ সবাই বসে আছে কবে অফারটা পেয়ে তাড়াতাড়ি বাড়িতে যাবে। কিন্তু বলতে হবে, প্রধান বক্তা হিসাবে বলেছে এখন যে যুগ এসছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন সে আগের মতো কাগজপত্রে দিয়ে লেখার সুযোগ নেই বা কোনো ডিজাইন করার সুযোগ নেই। প্রযুক্তি এত সামনের দিকে এগিয়ে গেছে, তার সাথে পাল্লা দিয়ে আমাদের ধরতে হবে। ঠিক আছে, চাকরি তো আমরা দিতেই হবে চাকরি। বিস্তারিত আলোচনা করেছে আমাদের সরকারের বিষয়ে, যে আমাদের যে চিন্তাধারা মানসিকতা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেন আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি। 2014 আগে দেশের যে হাল হকিকত ছিল আমাদের মধ্যে, কিন্তু আমরা সবাই সন্দিহান ছিলাম এই দেশ টিকবে কি টিকবে না, বুঝতে পারছিলাম না কি করবেন। কিন্তু এমন এক ব্যক্তি আজকে দায়িত্ব নিয়েছেন এবং মানুষের যে আস্থা উনি অর্জন করেছেন, কিন্তু একটা সাংঘাতিক বিষয়। বিশেষ করে জাতি জনজাতি সর্বস্তরের গরিব মানুষ সবার বিষয়ে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, সেই ধ্যান ধারণা নিয়ে উনি আজকে কাজ করছেন। আমরাও কিন্তু সেই দিশায় আমরা কাজ করছি। বিশ্বকর্মা যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন। 18টা শ্রেণীকে উনি রেজিস্টার করেছেন, যার কি কোনো দিন কোন প্রধানমন্ত্রী তার আগে চিন্তা করেছেন। প্রায় 13,000 কোটি টাকা তাদের ডেভেলপমেন্টের জন্য উনি যখন ঘোষণা দেন, এবং ঘোষণা না সেটার প্রপারলি কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে উনি কিন্তু আমাদের যখন মুখ্যমন্ত্রীদের কনক্লেভ হয় সেখানে কিন্তু আমরা কি কাজ করছি, আমাদের পজিশন কি করছি কিনা, যেটা ঘোষণা দেন সবকটার কিন্তু ফলো আপ করেন। আমাদেরও ওনার কাছ থেকে আমাদের সবসময় অনেক কিছু শিখি আমরা, যেটা আমাদের ফিনান্স মিনিস্টার মহোদয় বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা তৈরি করার জন্য আমাদের যে চিন্তা ভাবনা, যে 7,000 কোটি টাকার উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেটে আমরা রেখেছি, তাহলে কেন সেটাকে পুরোপুরি সেটাকে কমপ্লিট আমরা করব না, সেটাকে আমরা কেন ইউজ করব না? আজকে যারা নতুন যারা চাকরি আপনারা পাবেন, আমার খুব ভালো লাগলো এখানে যে নামে ডিপ্লোমা
কিন্তু এখানে দেখা গেছে ডিগ্রি কোর্সের, কিরণজি বলছেন যে ডিগ্রি কোর্সের এবং পোস্ট গ্রাজুয়েশন করারও এখানে যারা আজকে এখানে নিয়োগপত্র এসেছেন তারও আছে, মানে ভাবা যায় না। আমি প্রায়ই আমার কাছে অনেক সময় ফাইল আসে, আমি বললাম এত ভালো চাকরি ও আবার এনওসি চাইছে কেন? বসে থাকার সুযোগ নেই, আর একটা ভালো চাকরির জন্য সে এনওসি চাইছে। চাকরিতে থাকলেও আপনাদের কিন্তু ফিউচার খোলা থাকবে, আবার আপনারা ট্রাই করতে পারবেন। আমি সাথে সাথে এনওসি দিয়ে দিই, কারণ এখানে কিন্তু শুধু চাকরি না, আপনি চাকরির জন্য চাকরি না, আপনার দেশ গড়ার জন্য, রাজ্য গঠনের জন্য আপনাদের কিন্তু এই নিয়োগ। এটাকে শুধুমাত্র যদি চাকরি ধরেন, সেটা আগের দিনে ছিল, আমাদের এই 35 বছরের রাজত্ব বা 5 বছরের এইসব সময়ে ছিলই, কারণ ওনাদের সিলেকশনও সেইভাবে হতো, মানসিকতা সেই ধরনের, মানে ওই ধরনের যে ক্রিম লেয়ার সেইগুলো কিন্তু কালেক্ট করা হতো। তো আমাদের যে 7,000 কোটি টাকার উপরে আমরা বাজেটে আমরা রাখলাম, সেটাকে তো নিংড়ে আমাদের নিতে হবে, যাতে সামনের বছর আমরা এটাকে আরো 10,000 কোটি টাকা করতে পারি। 27,000 কোটি টাকার বাজেট আমরা 32,000 কোটি টাকা আমরা এবার বাজেটে রাখলাম। এটা কিন্তু এমনিতেই হয়নি, একটা জাম্প মেরে 4,000 কোটি টাকা এক্সট্রা। অর্থাৎ কি হলো, যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার, ওনারা দেখেছেন ত্রিপুরাতে এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ হয়, প্রতিটা টাকা পয়সা বিভিন্ন স্কিমে যা দেওয়া হয়, সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু কোনো কোনো জায়গায় 1 নম্বরে, কোনো কোনো জায়গায় আমরা 2 নম্বরে, 3 নম্বরে, এরকম একটা পজিশনে আমাদের আছে। তাহলে কেন না কেন্দ্রীয় সরকার আমাদের হেল্প করবে? এই 4,000 কোটি টাকা কিন্তু এমনিতে আসেনি, এটা জাম্প করে কিন্তু সেই জায়গাটা এসেছে। আমাদেরও বুঝতে হবে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রীজি বারবার চাইছেন যে সার্টিফিকেটের দৌলতে আপনি চাকরি পেয়েছেন, সেটা থিওরিটিক্যাল আপনি করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কৌশল্য যোজনা, পিএম কৌশল্য যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া, এই যে ভাবনা চিন্তা, এইগুলোর উপর ভিত্তি করে যে আরো স্কিলড, আমি নিজে একজন ডাক্তার, আমি ডাক্তারি পাস করেছি, কিন্তু তারপরেও অনেক জায়গায় আমরা দেখি যে ওই যে পেশেন্টের প্রপার যদি আমি তার জানকারি, যদি আমি ট্রেন না থাকি, সেই কাজটা আমি করবো না। আমি বলবো যে একটা কাজ করুন, আজকে ওই এখানে কাউন্সিলিংটা বেশি হয় কাজের থেকে, ওনাকে বলবো যে আজকে প্রেসক্রিপশন করলাম, ওই আপনার এটার একটু পরীক্ষা করে নিয়ে আসেন, করতে করতে পেশেন্ট চলে যায়, ওই শিলচরে চলে যায়, দিল্লি চলে যায়, সাউথে চলে যায়। কিন্তু যার কনফিডেন্স আছে, সে কিন্তু সাথে সাথে, যে ডাক্তারবাবু এই কনফিডেন্স আছে, কারণ হি হ্যাজ বিন ট্রেন্ড অর শি হ্যাজ বিন ট্রেন্ড, তো তার পক্ষে অনেক সুযোগ। তো সেইভাবে সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমার স্কিল এমপ্লয়াবিলিটি লাগে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর রতন বাবু বলেছেন একটু আগে, যে শুধু চাকরির জন্য চাকরি না। আমরাও এক এক সময় কাউকে কাজ দিতে গেলে আমরা যখন খবর নেই, তখন অনেকে বলে আরে ও তো সেইভাবে ওকে দিলে কাজটা উঠানো যাবে না, এখানে তো কম্পিটিশন হওয়া উচিত না, উনাকে দিলেও কাজটা উঠানো যাবে, আরে না না ওনার থেকে উনি আরো ভালো করেন, এই ধরনের আমরা এমপ্লয়াবিলিটি লাগে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার উপর খুব জোর দিয়েছেন, কারণ যখন উনি প্রধানমন্ত্রী জি হন, তখন উনি দেখলেন যে ভারতবর্ষের যে এই ধরনের এমপ্লয়াবিলিটির যে পার্সেন্টেজ মাত্র 35%, সেই জায়গায় আজকে এই ধরনের যে বিভিন্ন স্কিল ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট করাচ্ছেন, তাতে করে প্রায় 54 থেকে 55% এখন বেড়ে গেছে। কারণ যত কোয়ালিটি হবে তত বেশি কিন্তু মানুষের জন্য কাজটা করা হবে। আমরা ডিসিশন মেকার, ডিসিশন দেব, কিন্তু ইমপ্লিমেন্টার আপনারা। এখানে যারাই চাকরি পাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, এবং যারা গার্জিয়ানরা আছেন, যে আপনাদের একটা বিষয় হয়েছে, আপনাদের কিন্তু আস্থা এই সরকারের উপর আপনাদের বেড়েছে, যে এখানে মানে প্রসেশন করতে হবে না, কারোর ওই পার্টি অফিসে ধরতে হবে না, কোনো নেতাকে ধরতে হবে না। এটা প্রমাণ তো এখানে বলা হয়েছে, কে কে কাকে কত টাকা দিয়েছে, কারোর ইয়ে রেখেছে কিনা আপনারা কেউ বলতে পারবেন না। এবং এখানে যারা আজকে যারা অফার নিতে আসলো, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর জিজ্ঞেস করছিলেন, ইচ্ছে করে জিজ্ঞেস করছিলেন কোথার থেকে, দেখা গেল সারা ত্রিপুরার মাত্র মানে দ্য টিপ অফ দ্য আইসবার্গ, যে যারা যারা কয়েকজনের মধ্যে আমরা দেখলাম
অ্যাক্রস দ্য স্টেট রিপ্রেজেন্ট করছে। এটাকে বলছে স্বচ্ছতা। এই স্বচ্ছতার মধ্যে আমরা দিতে চাই এবং ট্রেনিং, আমি এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, এখানে রাজীব বাবুরা আছেন, আমি বলবো যা দরকার ট্রেনিং দেওয়ার, আমাদের সেক্রেটারি মহোদয় ইঞ্জিনিয়ার বেসিক্যালি আইএস হয়েছেন, যা দরকার ট্রেনিং এর জন্য দরকার পড়লে বাইরে আমরা পাঠাবো। আমাদের ত্রিপুরাতে এখানে আমরা এরকম একটা বিল্ডিং ভারতবর্ষের মধ্যে এক দুটো জায়গার মধ্যে আছে, যে ক্যালিফোর্নিয়ার টেকনোলজি নিয়ে একটা মানে পেন্ডুলাম যে বিল্ডিং G+16 এখানে আপনার গুর্খাবস্তিতে হচ্ছে, যে সমস্ত ডাইরেক্টরেট একসাথে চলে আসবে। তাহলে একটা একই ছাদের তলায় চলে আসবে। আবার যে জায়গাগুলো ওনারা খালি করবেন সেখানে আমরা নতুন ভাবে অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারি। আবার দেখা গেল যে এখানে যেমন আমাদের এখন যে ন্যাশনাল হাইওয়ে 6টা হয়েছে, আগে বলা হয়েছে কত কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে এখানে আমাদের ডিজাইন হয়েছে 900 কিলোমিটারের মতো ন্যাশনাল হাইওয়ে। আমাদের স্টেটে হাইওয়ে আছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আলাদা, তারপর তো আলাদা মিউনিসিপ্যালিটি রেমুক ইত্যাদি ইত্যাদি আছে, কত রাস্তাঘাট জানি। 100% তো সম্ভব না, আমরা বলছি না সব জায়গায়, মাঝে মাঝে যেটা খারাপ সেটাই সাংবাদিকরা দেখান টিভির মধ্যে অনেক সময়, কিন্তু আমরাও কিন্তু খুব সতর্ক হয়ে যাই যে ডিজাইন করার আগে বুঝতে হবে মাটির অবস্থাটাকে। এখানে এবারেও আমরা দেখলাম ন্যাশনাল হাইওয়ের একটা জায়গার মধ্যে মাটি নিচে অলরেডি চলে গেছে, তো সেখানে কি করে রাস্তাটা ঠিক থাকবে। তো এর জন্য আমরা সাথে সাথে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কথা বললাম, যেমন কথা তেমনি কাজ, পুরো টিম পাঠিয়েছে। আর ত্রিপুরাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মাত্র 4 মাসের কাজ, 4 মাস আপনি কাজ করতে পারবেন, কারণ রেনি স্টেট, কখন যে বৃষ্টি আসবে কেউ বলতে পারবে না। 4 মাসের আপনার কাজ করতে পারবেন। এবং 4 মাসের আগে আমি আমাদের মিটিংয়ে আমি বলেছি পিডব্লিউডিদেরকে নিয়ে যে 4 মাস আগে, অর্থাৎ 12 মাসের 4 মাস বাদ দিয়ে বাকি মাস শুধু কাগজপত্র এই কাজগুলো করে নিন। আমাদের এখানে কি হয়, বৃষ্টির সময় কাজটা হয়, আগের থেকে যদি আমরা সব এই আগের মাসগুলোতে সব আপ টু ডেট ফিল্ডে 4 মাসের মধ্যে খালি কাজ থাকতে হবে, বৃষ্টির মধ্যে কোনো কাজ হবে না। এই যে একটা হেবিট করা, আমাদের কেবল আমাদের এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে কেবল করার কথা আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, আগরতলা শহরে স্টার্ট হবে এর মধ্যে। তো একটার পর একটা আমরা ইনোভেটিভ যে আইডিয়া আমরা এখন করছি, এটা কিন্তু আপনাদের উপর ভিত্তি করেই বলছি। নিড অফ দ্য আওয়ার, আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টের আজকে আমরা যে লেটার আপনাদের দিচ্ছি, সেটা কিন্তু আগামী দিন এই যে বিভিন্ন ডেভেলপমেন্ট 7,000 কোটি টাকার উপর যে ইনফ্রাস্ট্রাকচার হবে, এটা আপনাদের খুব প্রয়োজন। এরকম না যে আপনাদের চাকরির জন্য আপনাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন আপনাদের চাকরি, অর্থাৎ সরকারের প্রয়োজনে আপনাদেরকে চাকরি। আগামী দিন আরো আমরা করব। কিছুদিন আগে আমরা বনদুয়ারে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর নাম দিয়েছে যে একটা 51 শক্তিপীঠের আমরা করছি, সেখানে মানে ভাবা যায় না, সেখানে এত ইনোভেটিভ ওয়ার্ক হচ্ছে। আপনারা যাবেন সেখানে গিয়ে দেখবেন কি কি ইনোভেটিভ ওয়েতে এখানে কাজ হচ্ছে। সেখানে নটরাজ এখানে বানানো হচ্ছে, একটা নটরাজের মূর্তি, সেটা ওয়ার্ল্ডের মধ্যে আমাকে যা বললো সবচেয়ে উচ্চতা সম্পন্ন নটরাজ বিল্ডিং বানাচ্ছে। এবং সেটা যদি হয়, আমাদের যে 51 পীঠ, আমাদের জীবদ্দশায় কিন্তু এই 51 পীঠ আমরা দেখতে পারবো না। কারণ শুধু ভারতবর্ষে না, সতীর যে দেহ টুকরো টুকরো করেছেন, সেই যে টুকরোগুলো অনেক জায়গায় আমাদের পাকিস্তানে পড়েছে, বাংলাদেশে পড়েছে, নেপালে পড়েছে, আমাদের মানে তিব্বতে পড়েছে, তো এরকম বহু জায়গায় পড়েছে। তো তার অনুকরণে আমাদের এখানে এই 51 পীঠ সেখানে বানানো হবে। আমাদের জন্য একটা পর্যটনের একটা বিশেষ স্থান। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে একটা জিনিস আপনারা ধরে রাখুন, একটা ভালো করে আপনারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পর্যটন কেন্দ্র আপনারা বানান। সেটাকে মাথায় রেখে সব পৃথিবীর মানুষ বুঝবে যে ত্রিপুরার মধ্যে এরকম একটা পর্যটন কেন্দ্র আছে। আমি গতকাল পোলো টাওয়ার্স একটা বিশেষ কাজে আমি গিয়েছিলাম, গিয়েই আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি কে কে আসেন এখানে। ওনারা বলছেন যে বিদেশ থেকে প্রচুর, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে প্রচুর লোক আসছে আমাদের মানে ত্রিপুরাতে। তো কতদিন থাকে বলে 3 দিন 4 দিন। আমরা কিন্তু সাধারণ মানুষ জানি না, কিন্তু এই একটা জিনিস, একটা ভাত টিপ দিলে যেরকম বোঝা যায় যে বিদেশ থেকে এখানে আসছে, ওনারা কতদিন থাকেন, কিভাবে ওরা যায়। তো সারা ত্রিপুরার মধ্যে বিশেষ বিশেষ স্থানগুলো আমাদের বহু জায়গায় রিলিজিয়াস যে জায়গাগুলো আছে সেখানে যাচ্ছে।
আমাদের ইকো ট্যুরিজম আছে, তো সব জায়গায় ওনারা যাচ্ছেন। তো যখন এই জিনিসটা জানবেন, সেই বিল্ডিং এর প্রপারলি যদি তার শেপিং হয়, আপনারা অ্যাকচুয়ালি শেপ দেওয়ার কারিগর আপনারা। আগামী দিনে আপনারা যখন এই ত্রিপুরাকে, আমরা দুবাইয়ের সম্পর্কে আমরা বলি, দুবাই, আমাদের ইঞ্জিনিয়াররা দুবাইয়ের কিছু নাই নিজস্ব, কিন্তু আমাদের পয়সা দিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করায় কি সব বিল্ডিং, সেখানে বলা হয় কি এটা বিল্ডিং সিটি, সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট বিল্ডিং, এত সুন্দর। তো ত্রিপুরাতে আমাদের ছোট রাজ্য, এখন আগরতলা শহরে আমাদের এয়ারপোর্ট থেকে নামার পর যখন মানুষ বাইরের থেকে আসে বলছে এরকম সুন্দর আগরতলা, এরকম ত্রিপুরা, কি করে এটা সম্ভব? তো তার উপর ভিত্তি করে আপনাদের ফিউচার ইজ ইন ইউর হ্যান্ড। এই কারণে আমাদের প্রয়োজনে আপনাদের কিন্তু আমরা অফার দিলাম, শুধু আপনাদের নয়, আমরা বহু জায়গায়, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের টিচার হোক, একটু আগে বলেছেন যে গতকালও আমরা টিচার নেই, আমরা এই টিচারের সংখ্যা আমরা গত প্রায় 1600 উপরে আমরা কিন্তু অলরেডি কালকে পাস করেছি। এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 27শে জুন 2025 পর্যন্ত ডাই ইন হার্নেস, অনেক সময় আমাদের বলা হয় ডাই ইন হার্নেসের চাকরি হয় না, এর জন্য এবার ঠিক করেছি যেখানে যাব কত চাকরি দিলাম, ডাই ইন হার্নেসের চাকরিটাও শুনিয়ে দিই। মোট 19,484 জন আমরা 27শে জুন 25 পর্যন্ত আমরা দিয়েছি। আজ 1 জুলাই 2025-এ 74 জন আরো এর মধ্যে ডেইলি ফাইল সই করি ডাই ইন হার্নেস, সেখানে এই 74 জন দেওয়ার পরে এবং 184 আজকে আমরা দিলাম। সেই দেওয়ার পরে এই ডাই ইন হার্নেস সহ কত হলো 19,742 জন আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা নিয়মিত চাকরি দিয়েছি। মাত্র এই 7 বছরে আমরা এই চাকরিটা দিয়েছি। আজকে যদি আমরা কন্ট্রাকচুয়াল ধরি, আমরা যদি আউটসোর্সিং ধরি, প্রায় 7 থেকে 8,000 চাকরি এর মধ্যে হচ্ছে। এমএসএমইর কথা যদি আমরা বলি, এমএসএমইর মধ্যে আমরা মাইক্রোতে প্রায় 2.1 লাখ যারা নিজেরা এন্টারপ্রেনার হয়েছে, স্মল এবং মিডিয়ামে, সেখানেও আমাদের প্রচুর লোক আমাদের নিজস্ব আছে, বাইরে থেকে এখানে আসছে। আমাদের যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, এসএইচজি গ্রুপ 2016-র আগে মাত্র 4,000 গ্রুপ ছিল, আর আমাদের সময় এখন কত হয়েছে 56,000 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে ত্রিপুরাতে। তো সেখানেও আমরা কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরাতে যে 3টা থার্ড স্টেট এখানে পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে আমরা ঘোষণা দিয়েছি যে 96.5%। এটা কিন্তু এমনিতে না যে 96% ওই স্বাক্ষর করলো এরকম না, অনেকগুলো প্যারামিটার আছে। সেই প্যারামিটার যদি আপনি পড়েন ভালোভাবে, ওনাদের জিজ্ঞেস করা হয় লিখিত আকারে, তবেই হয়। 4-5টা ক্রাইটেরিয়া। সেখানে পপুলেশনের দিক দিয়ে গেলে আমরা যদি গোয়াকে আমরা চিন্তা করি বা মিজোরামকে চিন্তা করি, আর আমরা ত্রিপুরা, আমরা কিন্তু পপুলেশনের দিক দিয়ে হাইয়েস্ট। যে এতগুলো লোকের মধ্যে আমাদের যারা মায়েরা বোনেরা আছেন তারা কিন্তু আজকে পূর্ণ সাক্ষরতা করতে পারছে বললেই ত্রিপুরা থার্ড স্টেট ডিক্লেয়ার হয়েছে। ভাবা যায় না এগুলো। এবং তাদেরকে শুধু বলো তা না, তাদেরকে যাতে স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত করা যায় বিভিন্ন ডিপার্টমেন্টে, তার জন্য আমরা ব্যবস্থা করছি অলরেডি। ত্রিপুরা আগে এমনিতেই আমরা বলতাম, এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার হয়েছে ত্রিপুরা, এবং এমনিতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ফ্রন্ট রানার স্টেট হয়েছে। আমাদের যদি পার ক্যাপিটা ইনকাম দেখা যায়, পার ক্যাপিটা ইনকাম আজকে আমাদের সিকিমের পরে ত্রিপুরা, এবং জিএসডিপি যদি আমরা দেখি সেখানে আসামের পরে আমরা স্থান। তাহলে আমি ভাবছি যে আগামী দিন যখন আমাদের আরো জিডিপি বাড়বে, আর জিডিপি কি করে বাড়বে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, প্রপার ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। আজকে যেটা আমি বললাম যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে আগামী দিনে আপনারা কিন্তু এই কম্পিউটারে এখন চললে হবে না, এআই কে ঢুকাতে হবে, তবে গিয়ে 5G ইনক্লুড করতে হবে, তবে গিয়ে আপনাদের যে এক্সপার্টাইজ আরো বাড়বে। যে যত বেশি করবে তার তত বেশি কিন্তু নাম হবে, এবং দেশের জন্য, রাজ্যের জন্য কিন্তু সে কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পারবে। এটাই হচ্ছে এমপ্লয়াবিলিটি। এটা আমরা আগামী দিন আমরা নিশ্চয়ই করব। এখানে আমাদের সরকারের যে নীতি সেই অনুযায়ী আপনারা, আমাদের সরকার আসার পর বাইরের থেকে আগে এখানে চাকরি করত, আমরা ঠিক করলাম পিআরটিসি আমরা করব।
আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না। রিস্ক নিলাম, আমরা আমাদের মন্ত্রিসভার সবার সাথে কথা বললাম, পিআরটিসি আমরা করলাম। এই পিআরটিসি করার সুবাদে আজকে আমরা এটাও রেখেছি একটা পয়েন্ট, যদি দেখা যায় পার্টিকুলার ওই পদের জন্য যদি ত্রিপুরাতে অ্যাভেলেবেল না থাকে, বাইরের থেকে তাদেরকে আমরা এন্টারটেইন করবো না কেন, কিন্তু সেই ব্যবস্থা আমরা রেখেছি। কিন্তু আপনাদের মাধ্যমে আমি সবার মাধ্যমে আমি জানাতে চাই, কিছু কিছু লোক পিআরটিসি করেছে, সরকারের নাম হয়ে যাবে, এটা কি করে হয়? ওই অন্য পথে কাউকে দিয়ে কেস করাচ্ছে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কেস করাচ্ছে ইচ্ছে করে। আমরা তার মোকাবেলা করছি, কিন্তু এইভাবে একটা সরকারকে একটা মানে সুস্থতার মাধ্যমে একটা সরকার চলতে চাইছে, তাকে কিভাবে হুক করে পেছনে আটকানো যায় সেই মানসিকতা, কারণ তাদের মানসিকতা সবসময় এরকম ছিল, বুঝতে পারছে না কি করবো। এখন তারা সবাই কি করবো বিভিন্ন, একজন আরেকজনের পরিপূরক হয়ে গেছে। এখন তুমি এটা বলবে, আমি এটা বলবো, তুমি ওই জায়গা গিয়ে ওইটা একটু ছেড়ে দেবে হোয়াটসঅ্যাপে, এটা কনফিউশন থাকো। কিন্তু আমাদের সরকার, আমরা বারবার আমরা বলছি, আমরা সব মানুষকে নিয়ে আমরা চলতে হয়, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন প্রতিটা মানুষ আমাদের, কারো আলাদা করে আমাদের চিন্তা, আমরা প্রতিটা বর্গ আমাদের, আমরা সেই দিশায় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীজির পিএম কৌশল বিকাশ যোজনা থেকে আরম্ভ করে স্কিল ইন্ডিয়া মিশন, তারপর আপনার ডিজিটাল ইন্ডিয়া, এগুলো ধারাবাহিকতার সাথে আমরা এখানে বিভিন্নভাবে আমরা কাজ করছি। এখানে বন্ধুগণ, আমি আপনাদের সামনে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং, যে আগে তো পড়াশোনার জন্য আমাদের বাইরে যেতে হয়, কিন্তু ত্রিপুরাতে এখন আমাদের এনআইটি আছে, আগে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, সেটা এনআইটি হয়েছে, এবং তাতে প্রায় 982 আসন আছে সেখানে। পলিটেকনিক ইনস্টিটিউট একটাই ছিল আগে, সেই জায়গায় এখন তার যে আমাদের এতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট ত্রিপুরা আছে, সেখানে প্রায় 990টি আসন সংখ্যা। আপনারা নিশ্চয়ই বহু কলেজ, এইসব কলেজ থেকে আপনারা পাশ করেছেন। এখানে আইআইটি আমরা করেছি, ট্রিপল আইটি, আপনারা সবাই জানেন, সেখানে 192টি। টেকনো কলেজ ও ইউনিভার্সিটি, সেখানেও প্রায় 1093টি আসন আছে। আনন্দনগরে স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, আমি নিজেও সেখানে গেছি, মানে কথাই নয়। কালকেও আমি যেটা পোলোতে আমি যাওয়ার পর সেখানে জিজ্ঞেস করলাম যে আপনারা ম্যান পাওয়ার কোথা থেকে পান আপনারা, তো আমাদের যে হোটেল ম্যানেজমেন্টের জন্য তারও আমরা সেখানে একটা ইনস্টিটিউট করেছি। বলছি এই বছর পাশ করে আসবে, তাহলে আমাদের আগামী দিন আরেকটা এখানে যে আগের যে গভর্নর হাউস ছিল, পুরোনো হাউস, সেখানে পুষ্পবন্ত প্যালেসে আমরা একটা হেরিটেজ 5 স্টার হোটেল আমরা সেখানে করছি, সেখানে প্রায় 200 জনের মতো চাকরি হবে। তো এক তো সরকার কাজ করছে, বিভিন্ন যেসব এখানে প্রায় 6টার মতো ইউনিভার্সিটি এসছে, ডেইলি কালকেও আরো 4টের মতো ইউনিভার্সিটি তারও আসছে এখানে, আমাদের এখানে আরো অনেকগুলো পাইপলাইন আছে। আমরা চাই যে শিক্ষার সাথে সাথে এমপ্লয়েবিলিটিও বাড়বে, এমপ্লয়ি বাড়বে, সব দিকে আমরা কিন্তু ওপেন করে দিয়েছি যে যত বেশি এখানে এই ধরনের ইনস্টিটিউট আসবে। একটা ইন্টারন্যাশনাল ধম্মাদীপা ইউনিভার্সিটি হয়েছে, ইন্টারন্যাশনাল, মানে বাইরের থেকে, সাউথ ইস্ট এশিয়ার থেকে ওনারা আসবেন এখানে। তো আমরা সেইভাবে এখানে কাজ করছি। এখানে আমাদের এখানে যদি লাইট হাউস প্রজেক্টের কথা এখানে বলা হয়েছে, মাঝখানে এটা থমকে গিয়েছিল লাইট হাউস প্রজেক্ট, আমাকে যখন বলা হলো যে এই কারণে, সেখানেও দেখুন আপনাদের কারণে, এই কারণে বলছি, আগে কিছুটা করার আগে ভাবতে হবে যে এখানে পাইলিং লাগবে কি পাইলিং লাগবে না। যে ডিপিআর বানানোর সময় আগে বুঝতে হবে যে আপনার যারা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আছেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, বিল তো আছেনই, আগে ভাবতে হবে যে আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের এখানে আগে ভাগে বলতে হবে যে এটা কি কি সমস্যা হতে পারে, এবং সেই সাজেশনটা ইনোভেটিভ সাজেশন, ওই এখন যে এআই কে সামনে রেখে আপনি কি দিতে চাইছেন যাতে ভবিষ্যতে আমাদের অন্তত সরকারের সমস্যা না হয়, তো সেইগুলো আপনারা নিশ্চয়ই করবেন। এবং এখানে আমাদের লাইট হাউস প্রজেক্টে 160 কোটি টাকা, আমি মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে, ইউনিয়ন মিনিস্টারের সাথে আমি কথা বলছি, আমি ওনাকে বললাম সত্যি ঘটনা, আমি বললাম হ্যাঁ এখানে পাইলিং এর সমস্যা আছে, তো আগে ডিপিআর এ সেটা ধরা ছিল না, এর জন্য কন্ট্রাক্টর কাজটা বন্ধ করে দিয়েছে, এরপর আবার টাকা দিলেন, সেই টাকা দেওয়ার পরে সেটা আবার কাজ শুরু হয়েছে। এবং একটা কাজ এই যে হঠাৎ করে থমকে যায়, যদি আগে ভাগে আমার ইঞ্জিনিয়ারদের উপর আমার কনফিডেন্স থাকে যে কাজটা যেহেতু ওনারা মানে আগের থেকে ঠিকঠাক করেছেন, তাহলে কিন্তু মাঝখানে গ্যাপটা হবে না। এখানে
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একই ঘটনা, ওখানে একটা আমি টিসি এর প্রেসিডেন্ট ছিলাম, সেখানেও যে আপনার যে স্টেডিয়াম হয়েছে প্রায় 100 খুব সম্ভব 86 কোটি টাকা, সে একই অবস্থা। কন্ট্রাক্টর যা আগে যা ডিসিশন হয়েছিল সেই ডিসিশনের সাথে মিল খাচ্ছে না, মাঝখানে গ্যাপ। তো এটাকে আবার কিক স্টার্ট করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, অনেক কথাবার্তা বলে সেটাকে আবার কিক স্টার্ট করানো হচ্ছে। তো এখানে যখন স্টেডিয়াম হবে, আমাদের আপনি চিন্তা করুন, যখন ইস্টার্ন বাইপাস, আমাদের ওয়েস্টার্ন বাইপাস, এখানে যদি আমাদের যেটা আমরা ভেবেছি যে উড়ালপুল এখানে করবো, এটা উদয়পুরে করবো, এবং পুষ্পবন্ত প্যালেস হবে, এখানে G16 বিল্ডিং হবে, এখানে মোটর স্ট্যান্ডের যে বিল্ডিংটা হচ্ছে, এখানে মাল্টি লেভেল কার পার্কিং, ত্রিপুরার চেহারাটা কিরকম লাগবে আপনারা বলুন। এটাকে বলে ডেভেলপমেন্ট। একদিকে ডেভেলপমেন্ট, একদিকে চাকরি, একদিকে স্বচ্ছতা, একদিকে মানুষের যা যা আমাদের কমিটমেন্ট সেগুলো, জনজাতিদের উন্নয়ন, আমরা সব দিকে আমরা সবাই চাইছি যে সমস্ত মানুষ, ত্রিপুরার মানুষ আগে দেখো যে এইভাবেও একটা সরকার চলতে পারে। আগে তো স্কেমের সরকার চলতো, দিল্লিতেও স্কেমের সরকার, এখানেও স্কেমের সরকার। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় ফাইলগুলো আবার নাটারা দেই, কিন্তু আমাকে অনেকে চাপও দেয়, মাঝে মাঝে আনি, আবার বলছি যে কি করবো আর দেই, এরপর দেখি মাঝখানে থমকে যায়, কারণ তাদের লোক এখনো ফিটিংস আছে, এরপর আবার খবর নিতে হয় যে ফাইলটা কি হলো। তো এইসব প্রবলেম তো আছে, কিন্তু আমরা চাই যে আমরা একটা স্বচ্ছতার মাধ্যমে এই সরকারকে এখানে প্রপারলি এখানে আমরা করব। এখানে আপনারা এর মধ্যে আমাদের যে প্রাইম মিনিস্টার, যেটা PM ডিভাইন, সেই ডিভাইনে আমরা আগরতলা ডেন্টাল কলেজে 202 কোটি টাকা পেয়েছি। প্রধানমন্ত্রীজি দেখছে যে এত সুন্দর, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীজি যখন উড়িষ্যাতে গেল, উনি উনার বক্তব্যে, আগে তো এটা ছিল পলিটিক্যাল ভাষণ, সেখানে উনি গভর্নমেন্টের যে একটা সভা, সেখানে বলছেন आप लोग जाइए त्रिपुरा में जाके देखिए डेवलपमेंट किसको कहते हैं। আর 4-5 দিন আগে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব উনি নিজে গিয়ে কেরালাতে বলছেন आप जाइए त्रिपुरा में जाके देखिए যে ত্রিপুরা कैसे चल रहा है। তো এই যে বিষয়, আপনারা এতে আমাদের গর্ববোধ হয়, আমাদের কাজ করার অনুপ্রেরণা আরো যোগায়, এবং সেটা সম্ভব হবে যখন আপনারা আমাদের সাথে আরো বেশি সংযুক্ত হবে। আমাদের যে কথা একটু, যেটা আমাদের কিরণ গীতেজি বলেছেন যে গ্রাউন্ডে আনতে হবে, আমরা তো ডিসিশন নেব, কিন্তু গ্রাউন্ডে কিন্তু আপনারা যখন এই 4 মাসের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে ফিনিশিং। আমি সেখানে যখন আমি গেলাম এবার বনদুয়ারে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী নাম দিয়েছেন, এটা স্বর্গদুয়ার হচ্ছে, যেরকম ইনফ্রাস্ট্রাকচার দেখালো, বনদুয়ার স্বর্গদুয়ার হবে, এবং ত্রিপুরাও যেন স্বর্গদুয়ার হয়, শুধু বনদুয়ার কেন, সারা ত্রিপুরাই যেন স্বর্গদুয়ার হয়, সেটা একমাত্র আপনাদের উপর ডিপেন্ড করবে। আমাদের এখানে বিশ্রামগঞ্জে নেশামুক্তি যে কেন্দ্র, সেটা হচ্ছে, সেখানেও প্রায় 122 কোটি টাকার মতো আমাদের PM ডিভাইন থেকে আমরা পেয়েছি। আমরা 8টা জেলার মধ্যে 50 শয্যা বিশিষ্ট, সেখানেও আমাদের বাজেটে রাখা হয়েছে এট দ্য রেট অফ 20 করোড়, সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করবো। সেখানে এখানে মাদার এন্ড চাইল্ডের যে জিবির মধ্যে আমরা সেখানেও আমরা ডিভাইন, প্রাইম মিনিস্টার ডিভাইন প্রকল্প থেকে 200 শয্যা বিশিষ্ট প্রায় 192 কোটি টাকা আমরা পেয়েছি। পয়সার সমস্যা নেই, মেইন হচ্ছে মাইন্ডসেট, আমি কাজ করবো কিনা। মাঝে মাঝে উল্টো পাল্টা খবর আসে যে মুখ জায়গায় এমুক করছে তেমুক করছে, এটা যাতে না করে, কেন আমি ওনাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, এটা যাতে কোনো অবস্থায় না হয়। কারণ জীবনে আর কিছু থাকুক না থাকুক, একটা জিনিস থাকবে যে আমি আমার বিবেকের কাছে আমি স্পষ্টতার সাথে কাজ করেছি, আমি কোনো অন্যায় করিনি, তাহলে দেখবেন উপরওয়ালাও কিন্তু আপনাকে সেইভাবে আশীর্বাদ করে। সবাইকে আমি, যারা আজকে এখানে অফার নিতে এসেছেন, তাদের ভবিষ্যৎ সুন্দর হোক সেই কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য অনুরোধ